জগদীশ প্রামাণিক অর্জুনের সাথে একটা রাগিনী নামের মেয়ের পরিচয় করিয়ে দেয়। এই মেয়েটি এখন থেকে রান্নাবান্নার কাজ সামলাবে। পরদিন সুন্দর কারেন্টের লাইনে কাজ করার সময় সার্কিট হাউসে গিয়ে কারেন্টের লাইনে এমনভাবে শক সার্কিট ক্রিয়েট করে যে নিজে তো উড়েই যায়, তার সাথে অর্জুনও উড়ে যায়। এই শক লাগার ফলে এমন অবস্থা হয় যে অর্জুন কিছুক্ষণের জন্য মারা যায়। সিপিআর দিয়ে প্রিয়া তার জ্ঞান ফেরায়। অর্জুন প্রিয়ার সাথে কথা বলার মাধ্যমে জানতে পারে যে প্রিয়া আসলে একজন রাইটার। তার কাজই হচ্ছে হিস্টোরিক্যাল সব প্লেসে ঘুরে বেড়ানো আর তার গল্প লেখা। অর্জুন তার বোনের বিয়ের জন্য প্রিয়াকে দাওয়াত করলে প্রিয়া জানায় যে তার আজকে বেরিয়ে যেতে হবে। নতুন একটা হিস্টোরিক্যাল প্লেসের সন্ধান পেয়েছে সীতাপুরে। সেখানে গিয়ে সে তার নতুন হিস্টোরিক্যাল ড্রামাটার ব্যাপারে লেখালেখি করবে। অর্জুনও তাকে বলে তার বোনের বিয়ের আগে যেন সে অবশ্যই আসে। প্রিয়াও এই কথাতে রাজি হয়ে যায়, সে বিয়েতে অবশ্যই অ্যাটেন্ড করবে। সন্ধ্যার সময় অর্জুন গিয়ে প্রিয়াকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে আসে। প্রিয়ার সাথে কথা বলতে বলতে অর্জুনের আসলে প্রিয়াকে পছন্দ হয়ে গিয়েছিল। সুন্দর রাতে ঘুমানোর সময় হঠাৎ করে তার পা ধরে কেউ একটা টেনে নিয়ে যায়। সে এসব কোনো কিছুকে পাত্তা না দিয়ে আবারও ঘুমাতে গেলে একই কাজ হয় তার সাথে। একটু পরে সে দরজার কাছে কাউকে একটা দেখে লাইট জ্বালিয়ে আবার যখন দেখে সেখানে কেউ নেই, লাইট অফ করতেই ছাদের উপরে দেখে কিছু একটা ঝুলে আছে। হঠাৎ করে সেটা সুন্দরের ওপরে পড়ে। পরদিন অর্জুনের সঙ্গে শান্তারাম যায় কালীর ওখানে। সেখান থেকে সে মহলের উইলটিকে নিয়ে আসবে, কারণ তার দাদা মারা যাওয়ার আগে কালীর কাছে এই বাড়িটা দিয়ে গিয়েছিল আর মহলের উইলও কালীর কাছে রেখে গিয়েছিল। উইল নিয়ে বাসায় ফিরতে অর্জুন যখন দেখে সেখানকার লোকজন একদমই কোনো কাজ করছে না, কাজে একদমই তাদের মন নেই, বসে থেকে কেউ জুয়া খেলছে তো কেউ ঘুমাচ্ছে। সে এগুলো নিয়ে যখন জগদীশের কাছে কমপ্লেন করতে থাকে, জগদীশ সবাইকে বকাবকি করতে থাকে। অর্জুন তখন বলে, আমি এদেরকে নিয়ে বলছিলাম না, ওখানে যে বসেছে তাদেরকে নিয়ে বলছিলাম। কিন্তু সমস্যা হচ্ছে অর্জুন ব্যতীত সেই লোকগুলোকে কেউ দেখতে পাচ্ছে না। জগদীশ তো মনে করে তার নিজের লোকেরাই কাজ করছে না, কিন্তু অর্জুন বলতে থাকে অন্য লোকের ব্যাপারে, আর তাদেরকে কেউই দেখতে পাচ্ছে না। এরপরে জগদীশকে সঙ্গে করে নিয়ে অর্জুন যায় তার বোনের বিয়ের ফুলের ডেকোরেটরের সাথে কথা বলতে। এখানে সে প্রিয়াকে দেখতে পেলে তার মনটা ভালো হয়ে যায়, কারণ জগদীশ ফুলের ডেকোরেটরের সাথে কথা বলছিল। প্রিয়া তো ভুলে গিয়েছিল বিয়ের দাওয়াতের ব্যাপারে। অর্জুন আবারও তাকে মনে করিয়ে দেয়। রাতের বেলা দেখা যায় সুন্দর যখন ঘুমাচ্ছিল সেই সময় হঠাৎ করে তাকে কেউ একটা ডাকতে থাকে। সুন্দর কণ্ঠটাকে ফলো করতে করতে এক জায়গায় গিয়ে কাউকে একটা মালিক সম্বোধন করতে থাকে। এই সময় আবার অর্জুন বাইরে থেকে ফিরছিল। সে মনে করে যে হয়তোবা রাগিনীর ড্রেস চেঞ্জ করা সুন্দর চুপি চুপি দেখছে। এই জন্য সে জগদীশকে ডেকে নিয়ে সুন্দরের কাছে গেলে সুন্দর দেখা যায় হঠাৎ করে কিছু একটা ফলো করতে করতে চলে যাচ্ছে। তার পিছে পিছে অর্জুন আর জগদীশ জঙ্গলের মধ্যে চলে আসে। এখানে একটা লোক বসে থেকে হাঁড়ি ভাঙছিল। এই সময় অর্জুন গিয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এখানে কোনো মন্দির দেখেছো? লোকটা বলে, আমি বলতে পারবো না, আমি তো 3 দিন আগেই মারা গিয়েছি। অর্জুন কথাটা কিছুক্ষণ পরে বুঝতে পারে। সুন্দর এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে গিয়ে হঠাৎ করে হাত দিয়ে দেখাতে থাকে আর বলতে শুরু করে, এটাই হচ্ছে মাধুসূরের সে মন্দির। আর তার পাশে দেখিয়ে বলে, এটা হচ্ছে সে অপ্সরা বৃক্ষ। এগুলো বলতে বলতে হঠাৎ করে অনেকগুলো বাদুড় একসঙ্গে উড়ে এসে তাদের উপর অ্যাটাক করতে শুরু করে। অর্জুন আর সুন্দর যদিও পালিয়ে আসে, কিন্তু জগদীশের কোনো ঠিকানা পাওয়া যায় না। পরদিন সকালে পুলিশ স্টেশন থেকে একটা ফোন আসে। রাগিনী ফোন ধরলে জানতে পারে ভিখারি টাইপের দেখতে একটা লোককে পাওয়া গিয়েছে গঙ্গাধারে, যে লোকটি দেখতে জগদীশের মতো, আর পুলিশ তাকে এগিয়ে দিতে আসছে। এইসব ঝামেলার মধ্যে আবার শান্তারাম হঠাৎ করে এসে বলতে শুরু করে, এখানে বিয়ে দেওয়া যাবে না, এখানে অসুর আসবে। এইসব দেখে অর্জুন তার উপরে রেগে গিয়ে তরোয়াল নিয়ে ধাওয়া করে। এর মধ্যে আবার পুলিশ স্টেশন থেকে জগদীশকে এসে নামিয়ে দেয়। এর মধ্যে অর্জুন দেখা যায় একটা ঘুঁটি নিয়ে মেরে দিতেই সেটা জগদীশের মাথায় লেগে জগদীশ সেখানে অজ্ঞান হয়ে যায়। অর্জুন শান্তারামকে একবারে কাছ থেকে ছাঁটাই করে দেয়। অর্জুনের সাথে প্রিয়া দেখা করতে আসলে প্রিয়া সে মন্দিরটিকে আর সে বৃক্ষটাকে দেখতে চায়। অর্জুনও খুশি খুশি মতো তাকে নিয়ে সে বনের মধ্যে যায়। এখানে তারা অনেক সুন্দর মুহূর্ত কাটায়। এরপরে যখন মন্দিরের সেই গুহার দরজা দেখায় প্রিয়াকে, এর মধ্যে বাদুড় এসে অ্যাটাক করে। যদিও অর্জুন কিছুক্ষণ পরে বলে যে আমাদেরকে সাবধান হতে হবে, কারণ অবশ্যই ভিতরে কেউ না কেউ আছে। বাদুড়গুলো উড়ে গিয়ে দিনের বেলায় সূর্যটাকে এমনভাবে ঢেকে ফেলে যেন অন্ধকার হয়ে গিয়েছে। প্রিয়া আলোর দিকে দৌড়াতে দৌড়াতে অর্জুনকে ডাকতে থাকে। কিছুক্ষণ পরে বেরিয়ে আসে সেখান থেকে সে মধুসূর। মধুসূরের ভয়ঙ্কর তর্জন গর্জনে বন যেন কেঁপে ওঠে। এদিকে অর্জুনের কাছেও কল আসে। তার বাবা তাকে কলে অনেক বেশি ঝাড়ি দিতে থাকে। তার বাবা তাকে বলে কেন তারা সে প্রাসাদে গিয়েছে। অর্জুনও তাকে বলে যে সেই তো নিজেই বলেছিল বিয়ের প্লেস ঠিক করে তাকে যেন জানাতে, সে নিজে গিয়ে শুধুমাত্র কন্যাদান করে দেবে। তার বাবা তাকে বলে যে সে যেন অবশ্যই গুরু গঙ্গাদাসজি আশ্রমে যায় আর সেখানকার মুখপণ্ডিতের সঙ্গে দেখা করে। সে যদি বলে বাস্তু ঠিক আছে তাহলে শুধুমাত্র বিয়ে হওয়া সম্ভব।
অর্জুন গিয়ে মুখপণ্ডিতের সঙ্গে দেখা করে। মুখপণ্ডিত তাকে বলে অর্জুনের দাদা দুষ্যন্ত আচার্য খুব ভালো একজন ব্যক্তি ছিলেন, যে কিনা এই সব কিছুকে থামিয়ে রেখেছিলেন। তিনি মারা যাওয়ার পরে এই সব কিছু হয়তো শুরু হয়েছে। এটা চেক করার জন্য তিনি তার শিষ্য রামশাস্ত্রকে দিয়ে পাঠান। রামশাস্ত্র বাড়ি ঘুরে চেক করার সময় মন্দিরের সামনে এসে হঠাৎ করে কিছু একটা দেখে উড়ে এসে একদম পিছনে পড়ে। রামশাস্ত্র ভয়ে ভয়ে সেখান থেকে চলে যাওয়ার সময় অর্জুনকে জানায় যেন এই বাড়িতে কখনোই দিয়া বন্ধ না করা হয়। রাস্তার মধ্যে হঠাৎ করে এক ব্যক্তি সূর্যকে যেন ঢেকে দেয়। এর মধ্যেই ঝড় তুফানের শুরু হয়। গাড়িটিকে থামিয়ে তাদেরকে রাস্তাতে এখন পায়ে হেঁটে যেতে হবে। এর মধ্যে সে শিষ্য বলে যে তাদেরকে অবশ্যই একটা শিব মন্দিরে যেতে হবে, শুধুমাত্র সেখানে গেলে তারা বাঁচতে পারবে। এখানে যাওয়ার আগেই দেখা যায় সে শিষ্যর মাথায় একটা টিন লেগে মাথাটা পুরোপুরি ধর থেকে আলাদা হয়ে যায়। ঘটনার আকস্মিকতায় অর্জুন এত বেশি ভয় পেয়ে যায়, সন্ধ্যার সময় পুলিশ তাকে প্রাসাদে গিয়ে নামিয়ে দিয়ে আসে। অর্জুনও ঠিক করে মন্দিরের মধ্যে কী আছে সে অবশ্যই দেখবে। হাতুড়ি নিয়ে গিয়ে সে যখনই সেখানে বাড়ি দেয়, হাতুড়িটি উড়ে গিয়ে পড়ে। একটু পরে সেখানে সেই মধুসূদ চলে আসে। মধুসূদ আসার সঙ্গে সঙ্গে লাইটগুলো নিভতে শুরু করে। অর্জুন ভয়ে ভয়ে সে মধুসূদনের সঙ্গে ফাইট করে বাঁচার চেষ্টা করে। অর্জুনকে যেন আজকে মধুসূদন মেরেই ফেলবে। অর্জুন বাড়ি থেকে পালিয়ে আসার সময় মেন গেটের ওখানে অন্ধকার থাকাতে মধুসূদন সেখানে তাকে ধরে ফেলে। অর্জুন খুব কষ্টে কারের লাইট জ্বালাতেই মধুসূদন তাকে ছেড়ে দেয়। সে কারের মধ্যে বসে কোনো ক্রমে রাত পার করে। জগদীশ তাকে ডেকে তুলতে সে নিজেকে রক্তাক্ত অবস্থায় দেখে। কোনো উপায় না পেয়ে অর্জুন তার বাবাকে ফোন করে। তার বাবাও তাকে বলে এই বিয়েটা এই প্রাসাদে না দিলেই সবচেয়ে ভালো হতো। অর্জুন এই কথায় সায় দেয়। অর্জুন ঠিক করে যেভাবেই হোক না কেন তার বোনের বিয়ে এই প্রাসাদে দিবে না। সে ফোনে তার বোনকে জানাতে থাকে এই গ্রামে অনেক বেশি ঝড় তুফান হয়েছে, যার ফলে এখানে বিয়ে হওয়া সম্ভব নয়। কিন্তু বিপত্তি তখন বাদে যখন দেখা যায় তার বোন তার শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে এসে হাজির। একটু পরে অর্জুনের বাবা আসলে অর্জুন তাকে স্টেশন থেকে সরাসরি গঙ্গাদাস আশ্রমে নিয়ে যায়। সেখানে এসে মহাপণ্ডিত তাদেরকে জানায় তারা যদি বিয়েটাকে দিনের বেলা দিয়ে শেষ করে রাত্রিতে না দেয় তাহলে অবশ্যই কোনো বিপত্তি ঘটবে না। কিন্তু অবশ্যই এই প্রাসাদে একটা মৃত্যুযোগ ছিল। মুখ্য পুরোহিত এটা নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে যায়। পুরোহিতের কথা মতো তারা যায় কালীর কাছে থেকে সে চাবিটা নেওয়ার জন্য, কিন্তু কালীকে ডাকার পরও কালী তাদেরকে সে মন্দিরের চাবিটা দিতে নারাজ। অর্জুন অনেক বোঝানোর চেষ্টা করলেও কালী একদম সরাসরি না করে দেয়, এমনকি হাতাহাতি শুরু করে। অর্জুনও নিজেকে বাঁচাতে কালীকে মারধর শুরু করে। এখানে ফাইট শুরু হয়ে যায়। দুজনের ফাইটের মধ্যে হঠাৎ করে একজন গুলি ছোড়ে। গুলির শব্দে ভাসুদেব তার ছেলেকে দেখতে আসলে সেখানে দেখে দুষ্যন্তাচার্য জীবিত আছে। সেই কিনা বন্দুক তাক করে তাদেরকে বেরিয়ে যেতে বলে। অর্জুনও বুঝতে পারে না কেন তার বাবা তার দাদাকে গুরুজি বলছিল। সেখান থেকে ফিরে তারা মুখপণ্ডিতের সঙ্গে দেখা করে। মুখপণ্ডিতের সামনে অর্জুন তার বাবাকে জিজ্ঞাসা করে কেনই বা তার দাদাকে সে গুরু বলছিল। এখান থেকে ঘটনা চলে যায় 20 বছর আগে, যেখানে কিনা দুষ্যন্ত আচার্যের দুজন শিষ্য ছিল, একজন তার পুত্র মাধব আর একজন সে নিজে। একদিন দুষ্যন্ত আচার্য সীতার হার তাকে দেয় যেন সে দরজার উপরে রাখে। সেটা সে রাখতে গিয়ে হঠাৎ করে একটা মেয়ের গলায় পরিয়ে দেয়। মেয়েটা ছিল দুষ্যন্ত আচার্যের খুব কাছের বন্ধু জিতেন্দ্রনাথের মেয়ে। জিতেন্দ্রনাথের মেয়ে এখানে এসেছিল নাচ শেখানোর জন্য। এখান থেকে শুরু হয়ে যায় ভুল বোঝাবুঝি। জিতেন্দ্রনাথের মেয়ে যশোদা পছন্দ করত বাসুদেবকে, কিন্তু এসব কিছু না জানা মাধব তাকে পছন্দ করতে শুরু করে। এখান থেকে শুরু হয় মেইন প্রবলেম। একদিন মন্ত্র পড়ার সময় মাধব যখন যশোদাকে দেখতে দেখতে ভুলভাল মন্ত্র পড়ছিল, তার বাবা তাকে সে মন্দিরে নিয়ে যায়। উল্টো মন্ত্র বা ভুল মন্ত্র পড়ার মাধ্যমে মধুসূরকে জাগিয়ে তুলেছিল একদল পণ্ডিত। এই কাজটা যদি পুনরায় করা হয় তাহলে দুনিয়া সর্বনাশ হয়ে যাবে। বাসুদেব তখন জিজ্ঞাসা করে এই মন্ত্র কি তাহলে সারা জীবন চলতে থাকবে? তখন পণ্ডিত মশাই জানায় যে না, 36,000 বছর ধরে চলবে, তবে এর মধ্যে শুধুমাত্র 2টা পূর্ণিমায় বাকি আছে। তাদের পূর্বপুরুষদের কাজ এটাই ছিল যাতে মধুসূর না জেগে ওঠে। এই কাজটাই পরবর্তীতে মাধবকেও করতে হবে। আর যদি মধুসূরকে কেউ জাগিয়ে তোলে তাহলে সে তার সব ইচ্ছা পূরণ করে, কিন্তু তার সাথে সাথে সেই ব্যক্তি শয়তানে পরিণত হয়। এরপরে শুরু হয় মঙ্গলপুরে সে মহোৎসবের দিন, অষ্টমীর দিন, যেদিন কিনা এই মধুসূর আর অপ্সরা সুন্দরীর সেই প্রেমের কাহিনীকে পুনরায় নাটক আকারে দেখানো হয়। এই জায়গাতে দুষ্যন্ত আচার্য জানায় যে তার বন্ধু জিতেন্দ্রনাথের কন্যা যশোদার সঙ্গে তার শিষ্য বাসুদেবের বিয়ে হবে, যে ব্যাপারে সে দুই ফ্যামিলিতে কথা বলেছে। এই সব কিছু শোনার পর থেকেই মাধবের আর ঘুম আসে না। সে রাতের বেলায় চলে যায় সে মন্দিরে। গিয়ে সে মধুসূরকে জাগিয়ে তোলার চেষ্টা করতে থাকে। সে উল্টো করে মন্ত্র ঘুরিয়ে মেশিনটিকে ভেঙে দেয়। মধুসূর এসে মাধবকে প্রোটেস্ট করে নেয়।
যদিও দুষ্যন্ত আচার্য অনেক চেষ্টা করে কিন্তু মেশিনটিকে ঠিক করতে পারে না। এখানে প্রথমবারের মতো দুষ্যন্ত আচার্য জানতে পারে যে তার ছেলে আসলে যশোদাকে পছন্দ করে, যার জন্য সে এটা করছিল। এরপরে সে গুরুদক্ষিণা স্বরূপ বাসুদেবের কাছ থেকে যশোদাকে চেয়ে নেয়। সে তার ছেলের সঙ্গে যশোদার বিয়ে দিবে, আর এই ব্যাপারে যেন যশোদাকে কোনো কিছু না জানায় সেটাও সে প্রতিজ্ঞা করায়। রাতের বেলা যশোদা বসে থেকে কান্নাকাটি করলে দুষ্যন্ত আচার্য তার সাথে গিয়ে এমনভাবে কথা বলে যেন তার সে কিছুই জানে না। এরপরে সে ঠিক করে সে মাধবের সঙ্গে যশোদার বিয়ে দিবে। যশোদাও বাধ্য হয়ে যায় মাধবের সঙ্গে বিয়ে করতে। দুজনের বিয়ে শুধুমাত্র দূর থেকে তখন বাসুদেব দেখছিল। রাতের বেলা যশোদা মন্দিরের মধ্যে থেকে অদ্ভুত শব্দ শুনতে পেলে সে গিয়ে দেখে মাধব একদম দানবে পরিণত হয়েছে। সে ভয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় বাসুদেবের সঙ্গে তার দেখা হয়। সে গিয়ে বাসুদেবকে রিকোয়েস্ট করে তাকে যেন সে সঙ্গে করে নিয়ে যায়। বাসুদেবও সহায় করে তাকে নিয়ে লন্ডনে চলে যায়। এরপরে জানতে পারে যে যশোদা আসলে প্রেগনেন্ট, আর মাধবী হচ্ছে অর্জুনের বাবা। সবকিছু জেনেও বাসুদেব যশোদাকে বিয়ে করে নেয়। এইসব কিছু শুনে অর্জুন আর বাসুদেবের মধ্যেকার সম্পর্ক আরও দৃঢ় হয়ে যায়। মুখ্য পণ্ডিত অনেক ভেবেচিন্তে একটা সিদ্ধান্তে আসে তাদের বিয়েটাকে যেন দিনের বেলা দিয়ে শেষ করা হয়, কারণ মধুসূর শুধুমাত্র রাতের অন্ধকারেই আসতে পারে। এইসব কিছু শুনে বিয়ের জন্য তোড়জোড় শুরু হয়ে যায়। শুরু হয় সঙ্গীতের অনুষ্ঠান। সবাই অনেক বেশি খুশি, আনন্দ উল্লাস করছিল। এই সময় হঠাৎ করে বরপক্ষের পণ্ডিত বিয়ের কার্ডে টাইমটাকে দেখে এত বেশি রেগে যায় যে সেখান থেকে চলে যেতে চায়। আর বরের দাদি ছিল এত বেশি পণ্ডিত ভক্ত যে সে কিনা এই বিয়েটাকেই ভেঙে দিতে চায়। বাসুদেবও তার মেয়ের কথা ভেবে বাধ্য হয়ে বিয়েটাকে এখানে ভেঙে দেয়। বরপক্ষের সবাই সেখান থেকে চলে যেতে লাগলে মীরার মনের অবস্থা অর্জুন বুঝতে পারে। সে নিজ থেকে দায়িত্ব নেয় তার বোনের বিয়ে সে রাতের বেলায় দিবে। একদিকে বিয়ে হতে থাকে আর একদিকে মুখ্য পণ্ডিত অনেকগুলো পণ্ডিত সমেত সেখানে পুজো করতে থাকে। বিয়ের মধ্যে যাতে করে কোনো রকম ইলেকট্রিসিটির প্রবলেম না হয় এই জন্য একজনকে বসিয়ে দেওয়া হয় জেনারেটর রুমে। কিন্তু সুন্দর হঠাৎ করে পিছন থেকে গিয়ে সেই লোকটিকে মেরে আপনা থেকেই সেখানে বিদ্যুতের লাইন বন্ধ করে দেয়। শুরু হয়ে যায় মধুসূর আগমনের সব রকম বার্তা। অর্জুন তার বোনকে নিয়ে গিয়ে একটা রুমের মধ্যে বন্ধ করে দেয় আর বলে দিয়ে আসে এই লাইট যাতে করে কোনো ক্রমে না নেভে। কিন্তু মীরা যে খাটের ওপর বসেছিল হঠাৎ করে তার মনে হয় নিচ থেকে কেউ খাটটাকে টান দিয়েছে। সে ভয়ে সেখানে উঠে দাঁড়ায়। একটু পরে অন্ধকারের মধ্যে গেলেই সেখান থেকে মধুসূর তাকে তুলে নিয়ে চলে যায়। অর্জুন যখন যায় তার বোনকে চেক করতে, সেখানে গিয়ে তার বোনকে দেখতে পায় না, কিন্তু দেখতে পায় অনেকগুলো নতুন বউ তাকে রাস্তা দেখাচ্ছে। আর এদিকে বাসুদেব মন্দিরের দরজা ভাঙতে শুরু করে। এখানে আমরা প্রিয়াকেও নতুন বউর সাথে দেখি। এই টুইস্টে একটু পরে খুলবে। অর্জুন গুহার রাস্তা দিয়ে ভিতরে প্রবেশ করে। সে ভিতরে গিয়ে দেখে সেখানে 12টা মেয়েকে অলরেডি বলি দেওয়া হয়েছে। এখন শুধুমাত্র আর একটা বলি দেওয়া বাকি, যেটা কিনা মীরাকে দিতে যাচ্ছে মধুসূর। সে মধুসূরকে থামানোর জন্য সেখানেই যে ঝাঁপিয়ে পড়ে। মধুসূর তার উপরে অ্যাটাক করে বসে। দুজনের মধ্যে শুরু হয় ফাইট। অর্জুন মধুসূরের কাছ থেকে এত মার খাচ্ছিল যে সে মারাই যাবে। এই সময় মন্দিরের দরজা খুলে যায়। অর্জুনকে আধমরা করে রেখে সে মধুসূর বলি দিতে আসে মীরাকে। নরক থেকে মধুসূর জেগে উঠতে শুরু করে। আর এদিকে মেশিনটিকে ঠিক করার কাজ করতে থাকে বাসুদেব। মন্ত্রটিকে শুদ্ধভাবে চালিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দুষ্যন্ত আচার্যের কাজে ব্যাঘাত ঘটে। অর্জুনেরও জ্ঞান ফিরে আসে। সে হাতের আঙুল ধরে চেঁচিয়ে উঠতেই অপ্সরার ওপরে বিদ্যুৎ এসে পড়ে। সে গিয়ে অপ্সরার সে আঙুলটিকে মধুসূরের মধ্যে ঢুকিয়ে দেয়। মধুসূর দেখতে দেখতেই আগুনে পুড়ে মারা যায়। মীরারও জ্ঞান ফিরে আসে। অর্জুন মীরাকে সঙ্গে করে নিয়ে সেখান থেকে বেরিয়ে যাবে, এই সময় দুষ্যন্ত আচার্য অ্যাটাক করলে তাকে অর্জুন মেরে দেয়। মধুসূর পুরোপুরি নিঃশেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার মন্দিরও ভাঙতে শুরু করে। অর্জুন আর মীরা কোনো ক্রমে বেঁচে বেরিয়ে আসে। মীরার বিদায়ের সময় বাসুদেব অনেক বেশি ইমোশনাল ছিল। এই সময় অর্জুন গিয়ে বরপক্ষের পণ্ডিত মশাইকে বকশিশ দেওয়ার নাম করে রুমের মধ্যে নিয়ে আসে। আর এখানে সে এসে তাকে কয়েকটা চড় দেয়। তার কারণ হচ্ছে তার জন্যই এত ভোগান্তি। দিনের বেলা বিয়েটা হয়ে গেলে এত প্রবলেম তো আর হতো না। এরপরে সে বাইরে এসে প্রিয়ার কাছ থেকে তার প্রপোজের অ্যান্সার চায়। প্রিয়াও বুঝতে পারে না তাকে কোন প্রপোজের কথা বলা হচ্ছে। একটু পরে প্রিয়া তার যমজ বোনের ছবি বের করে দেখিয়ে বলে সে আসলে কোনো রাইটার না। সে তার যমজ বোনের নিখোঁজ হওয়ার পরেই এখানে এসেছিল তার বোনকে খুঁজে বের করতে। আর সে বিবাহিত। সে তো কখনো অর্জুনের সঙ্গে ঘুরে বেড়ায়নি। অর্জুন দ্রুত করে গিয়ে তার ক্যামেরা খোলে। সেখানে দেখতে পায় সে শুধুমাত্র একাই ছিল বনে, অর্থাৎ সে এতদিন একটা আত্মার সঙ্গে ঘুরে বেরিয়েছে। এরপরে ঘটনা চলে আসে সেই স্টেশনে। এখানে ট্রেন চলে আসার কারণে ছেলেগুলো উঠে ট্রেন ধরার জন্য যেতে লাগলে বাবাটি উঠে দাঁড়িয়ে তাদেরকে বলে
তোমরা সতর্ক থেকো, দুনিয়াতে অনেক রকমের ভূত থাকে। এখানে আমরা দেখি এটাই আসলে অর্জুন ছিল, অর্থাৎ অর্জুন কখনোই মঙ্গলপুর ছেড়ে যায়নি। সে এখানেই তার বাবার সেই অভিশাপ কাটাতে আছে। সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।